আমরা তো কালো টাকার এই বন্ধের জন্য অনেক কথা শুনেছি, আপনিও বলেছেন, কিন্তু কালো টাকা বন্ধ হলো, কিন্তু দেখছি যে আমরা আপাতত ওভাবে দেখছি না, কিন্তু এই যে ভোট কেনার যে প্রবণতা সেটা তো আমরা দেখছি এখনো চলমান আছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভাইরাল যে একজন আমরা দেখছি চা বিক্রেতাকে টাকা দেয়া হচ্ছে। এর আগে আমরা শুনেছি বিকাশে টাকা দেয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাই যে কোনো কোনো ব্যক্তিকে 10,000 15,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে এটা ভোট নেওয়ার জন্য। আপনার মন্তব্য শুনতে চাই, এটা কেন আসলে থামানো গেল না, এবং ইলেকশন কমিশন কাউকে তো গ্রেফতারও করলো না এসব ক্ষেত্রে। আমরা তিনজনই কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। এই আমরা প্রস্তাব করেছি যে টাকার খেলা বন্ধ করার জন্য একটা কাজ করা দরকার, এই ভোট কেনা বেচা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের এগুলো মনিটর করা দরকার, দৈনন্দিনভাবে মনিটর করা দরকার। কিন্তু নির্বাচন কমিশন এটা গ্রহণ করে নাই দুর্ভাগ্যবশত। এবং এখন তো অনেক গুজব যে আপনি তো ওই যে ভোট কেনাতে অল্প টাকা পয়সা ব্যয় হয়, কিন্তু শোনা যায় কোটি কোটি টাকা। আমাকে একজন বলছে একজন 100 কোটি টাকা দিয়ে একটা মনোনয়ন কিনেছে। তো এরকম অনেক রকম অভিযোগ শোনা যায় যে যে এবং বস্তুত এইসব অভিযোগ যদি সত্য হয় তাহলে আমাদের নির্বাচনটা হয়ে গিয়েছে টাকা দিয়ে কেনা যায়, এমন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা হয়ে গিয়েছে টাকা দিয়ে কেনা যায় এমন একটা গণতন্ত্র। তো এটা কোনো গণতন্ত্রই নয়। তো এইসবের ব্যাপারে অবশ্য আমাদের নির্বাচন কমিশনকে কঠোর হইতে হবে, কিন্তু নির্বাচন কমিশন কঠোর হইলে হবে না। এখানে দরকার হলো আমাদের রাজনৈতিক দলগুলোর সদাচরণ এবং তাদের প্রার্থীদের সদাচরণ। এবং তারা যদি সদাচরণ না করে তাহলে এর থেকে উত্তরণ ঘটানো যাবে না। আর এটার মূল কারণ হলো আমাদের রাজনীতি নষ্ট হয়ে গিয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অধপতন ঘটেছে। রাজনীতিটা এখন ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়েছে এবং ওই রাজনীতি যুক্ত হওয়ার মাধ্যমে, ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে অর্থবিত্তের মালিক হওয়ার মোক্ষম উপায় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা তথ্য প্রমাণ দিয়ে, যে আমরা কয়েকদিন আগে ভালো প্রমাণ তথ্য উত্থাপন করে আমরা সুস্পষ্টভাবে দেখিয়েছি যে যারাই ক্ষমতায় ছিল, ক্ষমতার সাথে সম্পৃক্ত ছিল, তাদের অর্থবিত্ত আকাশচুম্বী হয়েছে ক্ষমতা থাকাকালীন সময়ে। তো আমাদের নষ্ট রাজনীতি এই জন্য দায়ী। এবং এই জন্য যে হ্যাঁ, নির্বাচন কমিশনের করণীয় আছে, তারপর অন্যান্য প্রতিষ্ঠানেরও কিছু কিছু করণীয় আছে, তবে সবচেয়ে বড় করণীয় হলো আমাদের রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আমি একটু শুনতে চাই ডক্টর বদিউল আলম মজুমদার, আমরা তো আসলে পরিবর্তনের জন্য এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এটা পরিবর্তন তো আকাঙ্ক্ষা ছিল সবারই প্রত্যাশা ছিল আমরা পরিবর্তন দেখব, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আমরা সেই পরিবর্তন আসলেই দেখলাম না। আপনি কি কোথাও দেখেছেন সেই পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেখানে আসলে জনতা না ক্ষমতা, সেই স্লোগান দেখেছি আমরা, আসলে ক্ষমতা না জনতাকেই বেছে নিয়েছে, সেরকম কোনো আপনি নমুনা কি দেখেছেন কোনো দলে? এই যে যেমন পরিবর্তন তো হয় নাই, এবং আমাদের অতীতেও কিন্তু পরিবর্তন হয়নি। 90-তে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছিল, যেমন 90-তে বলা হয়েছিল যে এরশাদের দলের সাথে আর কেউ সম্পৃক্ত হবে না, কোনোভাবেই তাদেরকে সাথে নেবে না, তাদের সাথে কোনো রকম এই যে তাদের কোনো যোগসূত্র থাকবে না। কিন্তু দ্রুতই এটার অবসান ঘটেছে। তো এইবার যেমন তারা এই যে আমরা এখন যেইভাবে নগ্নভাবে যে স্বৈরাচারের সাথে যারা যুক্ত ছিল, আরও সুস্পষ্টভাবে বলতে গেলে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তারা যেই রকম কথাবার্তা বলছে, মনে হয় যেন আমাদের এই যে 2024 সালে যে অভ্যুত্থান হচ্ছে এরকম কিছুই হয় নাই। এইরকম একটা ভাবসাব। শুধু তাই নয়, যে ঐক্য আমাদের মধ্যে দৃশ্যমান ছিল 2000 জুলাই অভ্যুত্থানের সময়ে, সেই ঐক্য কোথায়? এই যে আমরা সুজনের পক্ষ থেকে আমরা ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করি। ভোটারদেরকে আমরা প্রার্থীদের মুখোমুখি, যাতে ভোটাররা জানতে পারে, জেনে শুনে বুঝে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, প্রার্থীদের সম্পর্কে তারা প্রার্থীদেরকে প্রশ্ন করতে পারে এবং প্রার্থীদেরও কথা বলার সুযোগ হয়। তো এখানে আমরা এবার দেখেছি যে এই কোনো কোনো দলের প্রার্থীরা বলেছে আমরা অমুক দলের সাথে বসবো না, আমরা অমুক প্রার্থীর সাথে বসবো না। তো
তো এই শুধু তাই নয়, আরেকটা আমরা দেখেছি যে এই ট্যাগ লাগানো, অতীতে ট্যাগ লাগানো, যে অমুক ওই যে বিশেষত তখন তখন ট্যাগ লাগানো হইতো যে যে জামাতে ইসলামী ছাত্র শিবির। এখন আবার সেই ট্যাগ লাগানোই শুরু করেছে, ট্যাগ লাগানোই শুরু হয়েছে। তো এই মনে হয় যেন আমরা ভুলে গিয়েছি যে একটা যে বড় এত বড় দ্রুত কিছু হয়েছে।